এবং মানবাধিকারের লঙ্ঘন বলে আমরা মনে করছি। এমত অবস্থায় আমরা ইতালির সরকারের এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে বর্তমানে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সহ সকল যে সমস্ত দেশের সাথে এখন বিমান চলাচল স্থগিত করা হয়েছে, আমরা বিশেষ করে বাংলাদেশের সাথে এই বিমান চলাচল স্থগিতের প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই নির্দেশকে স্থগিত করে বাংলাদেশের নাগরিকদেরকে ইতালিতে নিরাপদে প্রত্যাবর্তন করার জন্য এবং তাদের চিকিৎসার সুরক্ষা দেওয়ার জন্য আমরা ইতালিয়ান সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য যে ইতালিতে বর্তমানে এই করোনা ভাইরাস উপলক্ষে দুইটি আইন ঘোষণা করা হয়েছে, একটা হলো মার্চ মাসে এবং একটা হচ্ছে এপ্রিল মাসে, যেটা পর্যায়ক্রমিকভাবে এপ্রিল এবং মে মাসে গ্যাজেট আকারে ইতালিতে আইন হিসাবে বর্তমানে প্রযোজ্য আইন হিসাবে বর্তমানে যে আইনের আওতায় এই করোনা ভাইরাসকে ট্যাকেল করা হচ্ছে, সেই আইনের মধ্যে পরিষ্কারভাবে প্রতিটা ইতালিতে বসবাসরত নাগরিক, ইতালিয়ান নাগরিক এবং বিদেশি নাগরিক, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং লকডাউন সংক্রান্ত বিষয়ে অর্থনৈতিক ক্ষতির জন্য ইতালির সরকার তাদের জন্য সাহায্য এবং সহযোগিতা ঘোষণা করেছে। এবং ইতিমধ্যে আমরা যারা এই লকডাউনের মধ্যে গত 4 মাস ধরে ইতালিতে আছি, আমরা ইতালিয়ান সরকারের আর্থিক সহায়তা, বিভিন্ন ধরনের বেনিফিট, এই সহায়তা আমরা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিক ইতালিতে এসেছেন তাদেরকে যদি হোম কোয়ারেন্টাইন রাখার যে আইন বর্তমানে সারা বিশ্বব্যাপী বলবৎ আছে, যে একটা লোক এক জায়গা থেকে আরেক জায়গাতে গেলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা বাধ্যতামূলক করার যে বিষয়টি, সেই বিষয়টি কেন বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হলো না? বাংলাদেশের নাগরিক যারা অসুস্থ হয়েছে তাদেরকে ইতালিয়ান সরকার হসপিটালাইজেশন করেছে, কিন্তু যারা এই অসুস্থ না অথচ বাংলাদেশ থেকে সার্টিফিকেট নিয়ে এসেছে এরকম লোকগুলিকে তারা কাতার এয়ারওয়েজের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। সুতরাং এটা সম্পূর্ণ অমানবিক এবং আইনের লঙ্ঘন বলে আমরা মনে করছি। এবং এই লঙ্ঘনের কারণে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, বাংলাদেশের যে নাগরিকগুলি ইতালিতে যাদের রেসিডেন্স পারমিট রয়েছে, এই প্রতিটি নাগরিকের ইতালিতে তার সোশ্যাল সিকিউরিটি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি চাকরি করেন তার চাকরির মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন তিনি দেন, ফলে তিনি ইতালিতে আইনত তার স্বাস্থ্য সুরক্ষা এবং তার সামাজিক যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা ইতালির আইনে সুরক্ষিত। ঠিক একইভাবে যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা এই দেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে এই দেশের অর্থনীতিকে উন্নয়নে কন্ট্রিবিউশন রাখছেন, তারাও এই দেশে গত 3 মাসে ইতালি সরকারের এই করোনা ভাইরাস সংক্রান্ত সহায়তা এবং ব্যবসা বাণিজ্যের সহায়তার আওতায় তারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা পেয়ে আসছেন। সুতরাং যে সমস্ত ব্যক্তি বাংলাদেশ বিমানে অথবা কাতার এয়ারওয়েজে করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, ওই ব্যক্তিগুলি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক মানদণ্ডে ইতালির আইনে সুরক্ষা পাওয়ার কথা এবং ইতালির স্বাস্থ্যনীতির কারণে তাদের ইতালিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য যাবতীয় সেবা পাওয়ার কথা। এখন যখন বাংলাদেশের নাগরিকদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা মনে করছি এটা ইতালির আইনের লঙ্ঘন এবং এই বিষয়ে আমরা ইতালির সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা ইতালিয়ান সরকারের কাছে আপিল করতে চাই যে অনতিবিলম্বে যে সমস্ত নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে ইতালি সরকারের নিজ খরচে তাদেরকে আবার ইতালিতে প্রত্যাবর্তন করার সুযোগ দিতে হবে। তাদেরকে ইতালিতে এনে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। যদি ইতালি সরকার মনে করে যে না, যে সকল নাগরিক বিদেশ থেকে আসবে তাদেরকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনের যে সিস্টেম, এই সিস্টেমটা অবজার্ভ করার জন্য বাংলাদেশ থেকে আসার পূর্বে তারা যদি এখানে কোনো তাদের নিজের আবাসস্থান প্রমাণ দিতে পারে সেটা দিবে, অন্যথায় তারা বাংলাদেশ থেকে যে কোনো হোটেল বুকিং করে নিয়ে তারা এই দেশে আসবে, যেখানে তারা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইন বাস্তবায়ন করবে। এই বিষয়টি এক্ষেত্রে উল্লেখযোগ্য যে বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিক ইতালিতে বর্তমানে বিমানে করে আসছেন, এই বিমানগুলি হচ্ছে চার্টার প্লেন। এই বিমানগুলির প্রাইস হচ্ছে অত্যন্ত উচ্চ মূল্য, কারণ এখানে প্রত্যেকটা টিকিটের জন্য 1, 1.5, 2 লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশে তাদেরকে খরচ করতে হয়েছে টিকিট কেনার জন্য। যদি একটা লোক 1.5-2 লক্ষ টাকা খরচ করে টিকিট করে আসতে পারে, নিঃসন্দেহে ওই ব্যক্তি ইতালির যে কোনো একটা হোটেলে 14 দিন যদি থাকতে হয়, এখানে মেডিয়া যদি আমরা ভালো কোয়ালিটির হোটেলও ধরি, 50 ইউরো যদি সেই হোটেলের পার নাইট ভাড়া হয়ে থাকে, তাহলে 14 দিনের জন্য তার 700 ইউরো খরচ হওয়ার কথা।
এই 700 ইউরো বাংলাদেশের প্রতিটা ইমিগ্রান্ট ইটালিতে খরচ করার মতো সামর্থ্য রাখে। শুধু তাই না, এই প্রত্যেকটা নাগরিকের ইটালিতে বর্তমানে যে করোনা ভাইরাস সংক্রান্ত যে এই সুবিধাগুলি ইতালি সরকার তার নাগরিকদের জন্য ঘোষণা করেছে, সেই সুবিধা অনুসারে যে লোক চাকরিজীবী তার জন্য তার মূল বেতন 80% সরকার তাকে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে প্রতি মাসে। যে ব্যক্তি ব্যবসায়ী তাকে প্রতি মাসে 600 ইউরো করে গত মার্চ, এপ্রিল, মে মাসে তাদেরকে দেওয়া হচ্ছে, দ্যাট মিন্স 1800 ইউরো। তো যদি একটা নাগরিকের হোটেলে থাকতে যদি 700 ইউরো খরচ হয়, তাহলে ইতালি সরকারের কাছে আমাদের প্রবাসী যে নাগরিক যারা ইটালিতে আমরা রেসিডেন্স পারমিট নিয়ে বসবাস করছি, এটা আমাদের সরকারের কাছে প্রাপ্য অধিকার যে আমার এই দেশে যে প্রাপ্য অধিকার সেখান থেকে প্রয়োজন তুমি খরচ করে আমাদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করো। এটা না করে ইতালি সরকার যে কাজটা করেছে, এটা আমরা মনে করছি এটা হঠকারী সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে এটার জন্য আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব। তো এটা হচ্ছে আজকে আমাদের আজকের প্রেস কনফারেন্সের মূল বিষয়বস্তু, এবং এই বিষয়বস্তু আমরা একটু পরে আমাদের ইটালিয়ান মিডিয়ার জন্য আমরা ইটালিয়ান ভাষায় আমাদের প্রেস কনফারেন্সটি হবে। এখন যে প্রেস কনফারেন্সটি করলাম এটা আমাদের বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের সরকারের তথ্যের জন্য আমরা এই কনফারেন্সটি করলাম, এবং একই সাথে আমরা বাংলাদেশ সরকারের সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যখন বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের কারণে আমাদের ইতালি যে কত বড় মানবিক একটা দেশ, এটা বলাই বাহুল্য যে ইতালি সরকার এই করোনা ভাইরাস থেকে সবেমাত্র যখন উত্তরণ ঘটেছে, তখন সমস্ত বিশ্বের সাথে তারা রাস্তা খুলে দিয়েছেন ইতালির বসবাসকারী ইমিগ্রান্ট এবং নাগরিকদের প্রত্যাবর্তন করার সুযোগ দিয়েছে। এই সুযোগটিকে যারা বাংলাদেশে যারা বিমানে উঠেছেন শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে, অথচ তাদের কাছে একটি সার্টিফিকেট ছিল বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বিভিন্ন ল্যাবরেটরি যেখানে তারা টেস্ট করেছেন, যে টেস্টে বলা হচ্ছে যে তাদের শরীরে করোনা নাই এবং তারা করোনার থেকে মুক্ত, অথচ ইটালিতে আসার পরে তাদের টেস্টে করোনা ধরা পড়লো। এটা বাংলাদেশ সরকারের জন্য অত্যন্ত লজ্জাস্কর, এবং এটা আমাদের জাতিগতভাবে আমাদের যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। ইটালিতে আমাদের ইমেজকে ক্ষতিগ্রস্ত করেছে। ইটালিতে আমরা বাংলাদেশ কমিউনিটি, ইটালিতে বিদেশি কমিউনিটির মধ্যে নাম্বার 1 কমিউনিটি এবং সুনামের সাথে আমরা এই দেশে বসবাস করছি। বাংলাদেশ কমিউনিটি একটা লাভলিয়াস কমিউনিটি হিসেবে ইতালি সরকারের কাছে সমাদৃত। বাংলাদেশ কমিউনিটিকে ইটালিয়ান সমাজ ব্যবস্থায় সামাজিকভাবে সর্বমহলে সমাদৃত, কারণ আমরা সৎ এবং কর্মঠ নাগরিক হিসাবে ইটালিতে আমাদের সুনাম প্রতিষ্ঠা করেছি। কিন্তু বাংলাদেশে সরকারের দুর্বলতা এবং বাংলাদেশ থেকে যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান, চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত যে সমস্ত প্রতিষ্ঠান এই ধরনের সার্টিফিকেট ইস্যু করে বাংলাদেশ থেকে রোগাক্রান্ত লোকদেরকে এই ইতালিতে আসতে সুযোগ করে দেওয়ার মাধ্যমে ইতালিতে বাংলাদেশের সুনামের যে ক্ষতি করলেন, এই জিনিসটা থেকে বাংলাদেশ সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং এমবেসি এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির বিষয় আমরা বাংলাদেশিরা সবাই জানি, কত ওপেন সিক্রেট বিষয়। তো আমরা বিদেশে বসে আমাদের বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আমরা কিছু বলতে চাই না, কিন্তু আমরা ন্যূনতম পক্ষে বিদেশে যাতে আমরা আমাদের সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে আমাদের যেন মাথা হেট না হয়, এটা দেখার জন্য আমি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সকল রাষ্ট্রীয় প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা সঠিক ডিপ্লোমেসির মাধ্যমে ইতালি সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য তড়িৎ ব্যবস্থা নেবেন। আমাদের বিশ্বাস এই মুহূর্তে বাংলাদেশে অন্তত 10 থেকে 15,000 ইতালি প্রবাসী নাগরিক বাংলাদেশে এই মুহূর্তে বসবাস করছেন এবং যারা আটকে আছেন তাদেরকে ইতালিতে প্রত্যাবর্তন করার ব্যবস্থা করে দিন, যাতে করে তারা তাদের ইতালিতে কর্মস্থলে ফেরত আসতে পারে এবং তারা যাতে করে ইতালিতে এসে কর্ম করে বাংলাদেশে আবার সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে রেমিটেন্স দেশে পাঠিয়ে তার পরিবারকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য তারা যেন ভূমিকা রাখতে পারে। কারণ এই মুহূর্তে করোনা ভাইরাস যখন বাংলাদেশে ব্যাপক হারে সংক্রমণ হচ্ছে, এখন প্রবাস থেকেই আমরা যে অর্থনৈতিক সহযোগিতাটা পাঠাবো, এটাই হচ্ছে আমাদের পরিবারের বেঁচে থাকার আগামী দিনের পাথেয়। সুতরাং এই বিষয়টাকে সতর্ক দৃষ্টি দিয়ে আপনারা সকলে এই বিষয়টাকে যত্ন সহকারে শুধু ইতালি নয়
সারা বিশ্বের প্রবাসীদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, কিভাবে বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করা যায়, এই বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে আমি আজকের এই প্রেস কনফারেন্স আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা আমার সাথে আছেন তারা আপনাদের বক্তব্য দিতে পারেন।